পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি আমার স্ত্রীকে শুধু মায়ের সঙ্গে ঝগড়া করার জন্য স্টোররুমে আটকে রেখেছিলাম, কিন্তু পরের দিন সকালে দরজা খুলে যা দেখলাম তাতে আমার পা কাঁপতে শুরু করলো। আমি কসম করে বলছি, এমন কিছু হতে পারে আমি কখনোই ভাবিনি। আমি তাকে শোবার ঘর থেকে টেনে বের করে স্টোররুমে ঠেলে ঢুকিয়ে দিয়েছিলাম, শুধু এই কারণে যে সে আমার মায়ের সঙ্গে ঝগড়া করার সাহস দেখিয়েছিল। কিন্তু পরের দিন সকালে দরজা খুলতে দেখি সে নেই। আর সেই মুহূর্তে আমার বুকটা কেঁপে উঠল। আমি কি তবে এমন একটা সীমা পার করে ফেলেছি যেখান থেকে আর ফেরার কোনো পথ নেই? আমি নিশ্চিত ছিলাম সে কখনো আমাকে ছেড়ে কোথাও যাবে না। তার বাপের বাড়ি দিনাজপুর, ঢাকা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। এই ঢাকায় আমি ছাড়া আর চেনার মতো আপন বলতে কেউ নেই। এমনকি সংসারের কোনো টাকা পয়সাও ওর তার নিজের কোনো নিয়ম নিয়মন্ত্র ছিল না। এই অন্ধবিশ্বাস নিয়েই আমি নিশ্চিত মায়ের পাশের ঘরে গিয়ে ঘুমিয়েছিলাম। আমার মা রাবিয়া বেগম সবসময় নিজেকে এমন একজন নারী ভাবতেন যিনি পরিবারের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন। তার তীব্র বিশ্বাস ছিল পুত্রবধূকে সব বিষয়ে তার প্রতিটি কথা অন্ধের মতো মেনে চলতে হবে। আমিও মনে করতাম একমাত্র ছেলে হিসেবে বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করা আমার প্রধান কর্তব্য। সেখানে স্ত্রী যদি একটু মানিয়ে নিতে বা সহ্য করতে হয় তাতে সমস্যা কোথায়? আমার স্ত্রী মীরা ঢাকার বাইরের মেয়ে। ঢাকার একটা কলেজে পড়ার সময় আমাদের পরিচয় হয়েছিল। আমাদের সম্পর্কের কথা যখন বাড়িতে জানাই, মা শুরু থেকেই প্রচণ্ড বিরোধিতা করেছিলেন। মা বলেছিলেন, ওই দূর গায়ের মেয়ের পরিবার এত দূরে থাকে, কোনো আপদ বিপদ হলে যাওয়া আসার করতেই তো ৳1000 শেষ। ছাড়া ঢাকার কালচারের সাথে কি ওসব অঞ্চলের মেয়ে মিলতে পারে? মীরা সেদিন কেঁদেছিল, তবু আমার হাত ধরে ধীরভাবে বলেছিল, তুমি চিন্তা করো না, আমি তোমার মায়ের পায়ে ধরে হলেও ওনাকে বোঝাবো। আমি এই পরিবারের একজন হয়েই থাকবো। বছরে শুধু একবার নিজের বাবা মাকে দেখতে গেলেই আমার চলবে। শেষ পর্যন্ত অনেক অনুনয় বিনয় পর মা অনিচ্ছাসন্দেহে বিয়েতে রাজি হয়েছিল। কিন্তু বিয়ের পর যখনই আমি মীরা আর আমাদের ছোট ছেলেকে নিয়ে দিনাজপুরে ওর বাবা মায়ের কাছে বেড়াতে যেতে চাইলাম, মা সবসময় কোনো না কোনো জটিল অজুহাত দাঁড় করিয়ে আমাদের যাওয়া আটকে দিতেন। আমাদের প্রথম সন্তান জন্ম নেওয়ার পর মীরা ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো। বাচ্চাকে কিভাবে বড় করা হবে তা নিয়ে প্রায়ই ঘরে অশান্তি হতো। আমি ভাবতাম মা তো অভিজ্ঞত, তিনি তার নাতির ভালোই কথাই ভাবছেন, এই তার কথা শুনলে ক্ষতি কি? কিন্তু মীরা একবার আর সহজে মাথা নত করতে চাইতো না। কখনো বাচ্চাকে বাড়তি খাবার হিসেবে খিচুড়ি দেওয়া হবে নাকি ফর্মুলা দুধ, এমন সাধারণ বিষয় নিয়ে শাশুড়ি বউয়ের মধ্যে জেদাজেদি লেগে যেত। মা রেগে গিয়ে রান্নাঘরে স্টিলের ডিশ বা বাটি মেঝেতে ছুঁড়ে ফেলতেন, তারপর বুকে হাত দিয়ে সোফায় বসে পড়তেন। অভিযোগ করতেও মীরার অবাধ্যতার কারণে রাগে তার প্রেশার বেড়ে শরীর খারাপ হয়ে গেছে। সম্প্রতি আমরা যখন গ্রামের বাড়িতে একটা পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলাম, পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ নিল। জানির ধকল সাইতে না পেরে বাচ্চার প্রচন্ড জ্বর হলো, এমনকি রাতের দিকে জ্বরের ঘোরে বাচ্চার খিঁচুনি শুরু হলো। মা ডাক্তার ডাকার আগে মীরা উপর চিৎকার করে উঠলেন, শহরে লেখাপড়া করেছিস অথচ একটা বাচ্চার যত্ন নিতে পারিস না, কেমন মা তুই? আমার নাতিটাকে তো মেরেই ফেলবি। আজও তখন মায়ের কথায় বিশ্বাস করলাম। আমার সব রাগ আর উৎকণ্ঠটা গিয়ে পড়ল মীরার উপর। মীরা তখন ভয়ে আর ক্লান্তিতে কাঁপছিল, কিন্তু নিজের কান্না লুকানোর চেষ্টাও সে আর করেছিল না। সেই রাতে মীরা এক মুহূর্তের জন্য চোখ বোঝেনি। সারা রাত জেগে বাচ্চার মাথায় জলপট্টি দিয়েছে, সে সেবা করেছে। আর আমি যাত্রা ক্লান্তি আর মানসিক শান্তিতে মায়ের ঘরের পাশে বিছানায় গিয়ে নিশ্চয়তে ঘুমিয়ে পড়েছিলাম। পরের সকালে ঢাকা থেকে হঠাৎ আমাদের কিছু দূর সম্পর্কের আত্মীয় এসে হাজির হলেন। মা মীরার হাতে একটা ৳500 নোট গুঁজে দিয়ে ড্রয়িং রুম থেকে হুকুম করলেন, যাও বাজার থেকে মেহমানদের জন্য ভালো মাছ আর দুপুরের
রান্নার সবজি কিনে নিয়ে আসো। আমি দরজার আড়াল থেকে দেখছিলাম। মীরা ক্লান্তিতে ঠিক মতো দাঁড়াতে পারছে না, তার চোখ দুটো লাল হয়ে আছে। আমি আমতা আমতা করে কিছু বলতে চাচ্ছিলাম, তখনই মা তপ্ত গলায় আত্মীয়দের সামনেই বলে উঠলেন, আমি এই বয়সে বাজারে গেলে লোকে তোমার নামে হাসবে বাবা। আমিও তো সারা রাত ঘুমাতে পারিনি। ও এই ঘরের বউ, মেহমানদারি আর রান্না করা ওর দায়িত্ব। শরীর আর মনের দিক থেকে সম্পূর্ণ দ্বিধাবোধ। মীরা একবার আর চুপ থাকলো না। সে সোফায় সোজা হয়ে দাঁড়িয়ে স্মেল করতে সম্পষ্ট গলায় বলল, আমি সারা রাত জেগে আপনার নাতির জীবন বাঁচিয়েছি। এই অতিথিরা আপনার আমার কেউ না। আমি আপনার ছেলের বউ হতে পারি মা, কিন্তু এই বাড়ির কোনো চাকরানি নই। মায়ের চোখ দুটো রাগে ও অপমানে জ্বলে উঠল। ড্রয়িং রুমে বসা আত্মীয়দের সামনে নিজেকে চরম অপমানিত মনে হলো আমার। পুরুষে আঘাত লাগায় রাগে অন্ধ হয়ে আমি মীরার হাত ধরে শক্ত করে চেপে ধরলাম। তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেলাম বাড়ির পেছনের অন্ধকার স্টোর রুমটার দিকে। সেখানে কোনো খাট ছিল না, কোনো মাদুর বা কম্বলও ছিল না। ছিল শুধু ধুলোবালি আর কিছু ভাঙা আসবাব। আমি তাকে ভেতরে ধাক্কা দিয়ে ফেলে কর্কশ গলায় বললাম, তোমাকে সোজা করার জন্য আমাকে কঠোর হতে হবে। রাতে তুমি আমার মাকে সম্মান করতে শেখো। আজ সারা রাত এখানেই থাকো। বাইরে থেকে ভারী তালাটা আটকে দেওয়ার সময় আমি মীরার কোনো কান্নার আওয়াজ পাইনি। পরে সকালে যখন মস্তিষ্ক বড় একটা অপরাধবোধ নিয়ে আমি রুমে তালাটা খুললাম, ভেতরটা একদম শূন্য। মীরা সেখানে নেই। জানালার গ্রিলটা ভাঙা আর মেঝেতে পড়ে আছে শুধু ওর হাতের দুটো রুলি আর একটু একটু ছেঁড়া শাড়ি। আমার দুটো শরীর আটকে আমার দু শরীর আটকে জমে গেল। মীরা কোথায় গেল? মেঝেতে পড়ে থাকা মীরার ভাঙা রুলি আর শাড়ির টুকরোটার দিকে তাকিয়ে আমার হাত পা বরফ হয়ে আসছিল। বুকের ভেতরটা এমন ভাবে খালি হয়ে গেল যা আমি এর আগে কখনো অনুভব করিনি। একটা গিল ভাঙা জানালা দিয়ে সকালের আলো এসে পড়ছে ঘরের ধুলোবালির ওপর, কিন্তু মীরা নেই। সে এই ভাঙা গিল দিয়ে কোথায় যেতে পারে? 400 কিলোমিটার দূরে, দিনাজপুরে নাকি অন্য কোথাও? আমি হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে উঠলাম, মীরা, মীরা, তুমি কোথায়? আমার গলায় আওয়াজে ড্রয়িং রুম থেকে মা আর সকলে চা খেতে বসা আত্মীয়রা ছুটে এলেন। স্টোররুমের সামনে ভাঙা জানালা আর খালি ঘরের দিকে তাকিয়ে মা এক মুহূর্তের জন্য থমকে গেলেন, কিন্তু পরক্ষণে তার মুখের ভীতি কেটে গিয়ে সেখানে ফুটে উঠল তীব্র বিরক্ত। মা কপালে হাত দিয়ে সোফায় বসে পড়ে বললেন, দেখলি আবির, দেখলি তোর বউয়ের কাণ্ড। শাশুড়ির সাথে মুখে মুখে তর্ক করে এখন আবার ঘর ভেঙে পালিয়েছে। লোক সমাজে আমাদের আর কোনো মুখ থাকলো? ও যে এত বড় একগুঁয়ে আর ঘাড়ত্যাড়া মেয়ে আমি আগে জানতাম। মায়ের এই চেনা আহাজারি সেদিন প্রথমবার আমার কানে তীক্ষ্ণের মতো বিঁধল। আমার মাথায় তখন মীরা সেই লাল হয়ে থাকা ক্লান্ত চোখ দুটো ভাবছিল, সে মেয়েটা সারা রাত আমার সন্তানের কপালে জলপট্টি দিয়েছে। তাকে আমি একটা অন্ধকার ধুলোবালি ভরা ঘরে বন্দি করে রেখেছিলাম, আর আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। মায়ের দিকে তাকে প্রায় চিৎকার করেই বলে উঠলাম, মা, এখন এসব বন্ধ করো। ও এই অচেনা শহরে কোথায় যাবে? ওর কাছে কোনো টাকা নেই, চেনার মতো কেউ নেই। যদি ওর কোনো ক্ষতি হয় যায়। মা আমার ধমক শুনে আকাশ থেকে পড়লেন। নিজের ছেলের মুখে এমন প্রতিবাদ তিনি হয়তো জীবনে এই প্রথম শুনলেন। আত্মীয়রা ফিসফিস করতে শুরু করলো। কেউ বলল থানায় জিডি করতে, কেউ আবার মীরার চরিত্র নিয়ে বাঁকা কথা শোনাতে ছাড়লো না। আমি আর এক মুহূর্তে সেখানে দাঁড়ালাম না। পকেটে ফোন আর ম্যানিব্যাগটা নিয়ে পাগলের মতো ছিটকে বের হয়ে গেলাম রাস্তায়। আমাদের বাসাটা ঢাকার মিরপুরের একটা গলির ভেতরে। আমি গলির মোড়ের সিসিটিভি ক্যামেরা থাকা দোকানদারের কাছে ছুটে গেলাম। অনেক অনুরোধের পর সকালের ফুটেজ চেক করতে আর চোখ আটকে গেল। ভোর 5:30টার দিকে, যখন চারপাশ কুয়াশায় ঢাকা ছিল, একটা চাদর গায়ে জড়িয়ে মীরা গলি দিয়ে হেঁটে যাচ্ছে। তার হাঁটার মধ্যে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল এক অদ্ভুত শান্ত আর ধীর স্থির ভাব, যেন সে কোনো বন্দিশালা থেকে
চিরমুক্তির আনন্দ নিয়ে হেঁটে যাচ্ছে। ফুটেজে দেখলাম সে মেইন রোডে গিয়ে একটা রিক্সায় উঠলো, কিন্তু রিক্সাটা কোনো দিকে গেল তা আর বোঝা গেল না। আমি একটা বাইক নিয়ে গাবতলী বাস টার্মিনালের দিকে ছুটলাম। দিনাজপুর যাওয়ার সব বাসগুলো ওখান থেকে ছাড়ে। সারাটা রাস্তা আমার বুক ধড়ফড় করছিল। জ্যাম ঠেলে যখন গাবতলী পৌঁছালাম, তখন দুপুর হয়ে গেছে। কাউন্টারে কাউন্টারে মীরার ছবি দেখিয়ে জিজ্ঞেস করতে লাগলাম, কিন্তু কেউ তাকে দেখেনি। দিনাজপুরের ঢাকাগ্রামী বাসের কোনো হেল্পার বা সুপারভাইজারও এমন কোনো একাকী নারীর সন্ধান দিতে পারলো না। হতাশ হয়ে যখন টার্মিনালের এক কোণে বসে থাকা চেপে ধরছিলাম, ঠিক তখনই আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল এলো। আমি বুক ভরা আশা নিয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো মীরা, তুমি কোথায় মীরা? ওপাশ থেকে মীরার গলা ভেসে এলো না। একটা গভীর পুরুষালী কণ্ঠে বলল, আপনি কি মীরা বেগমের স্বামী? আবির হাসান বললেন, হ্যাঁ আমি বলছি। মীরা কি আপনার সাথে আছে? ও কোথায়? আমি প্রায় কেঁদে ফেললাম। ওপাশ থেকে ঠান্ডা গলায় উত্তর এলো, আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বলছি। কুড়িল বিশ্ব রোডের কাছে একটা সড়ক দুর্ঘটনায় এক নারী মারাত্মক আহত হয়েছে। ওনার ভ্যাসিটি ব্যাগের ভেতর একটা ডায়েরি পাওয়া গেছে, সেখানে আপনার নাম আর নাম্বার লেখা। ওনার অবস্থা খুবই আতঙ্কজনক, আপনি দ্রুত চলে আসুন। ফোনটা কেটে গেল। আমার হাতের মুঠো থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। পুরো পৃথিবীটা যেন আমার চোখের সামনে দুলতে লাগলো। মাঝে মধ্যে আমরা যাকে অবহেলা করি তাকে হারানোর ভয়টা যখন সত্যি হয়ে সামনে দাঁড়ায়, তখন বোঝা যায় নিজের অস্তিত্বের কতটা জুড়ে সে ছিল। মীরা কি তবে সত্যি এমন এক সীমানায় চলে গেল, যেখান থেকে আর কোনো দিন ফিরে আসা সম্ভব নয়? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এই নামটা শুনলেই যে কোনো সুস্থ মানুষের বুকেও এক অজানা আতঙ্ক ভর করে। আর আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় অপরাধবোধের বোঝাটা মাথায় নিয়ে এই হাসপাতালের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে আছি। চারপাশে ছিল চিৎকার, স্ট্রেচারের চাকার শব্দ আর ওষুধের কতটুকু গন্ধ। সবকিছু মিলিয়ে আমার দম বন্ধ হয়ে আসছিল। পাগলের মতো কাউন্টারে কাউন্টারে মীরার নাম জিজ্ঞেস করতে করতে আমি যখন ট্রমা সেন্টারের দিকে এগোচ্ছি, তখনই দূর থেকে দেখতে পেলাম সাদা অ্যাপন করা একজন ডাক্তার বের হয়ে আসছেন। আমি ওনার কাছে গিয়ে প্রায় আটছে পড়লাম, ডাক্তার সাহেব, কুড়িল বিশ্ব রোডের অ্যাক্সিডেন্টে যে মেয়েটাকে আনা হয়েছে, মীরা, ও কেমন আছে? ডাক্তার আমার দিকে একবার তাকালেন। ওনার চোখে চরম ক্লান্তি। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি ওনার স্বামী? পেশেন্টের কন্ডিশন খুব একটা ভালো না, মাথায় প্রচন্ড আঘাত লেগেছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। আমার ওনাকে আইসিইউতে শিফট করছি, প্রচুর রক্তের প্রয়োজন, ও নেগেটিভ। আপনি দ্রুত রক্তের ব্যবস্থা করুন আর এই প্রেসক্রিপশনের ওষুধগুলো নিয়ে আসুন। আমাদের হাতে একদম সময় নেই। ডাক্তার চলে গেলেন। আমার পায়ের তলা মাটি যেন আরেকবার দুলতে লাগলো। ও নেগেটিভ, এই দুর্লভ রক্ত আমি এই মুহূর্তে কোথায় পাবো? আমার নিজের রক্ত তো পজিটিভ। হঠাৎ করেই আমার মনে পড়লো মীরার একটা অভ্যাসের কথা। সে প্রতি বছর তার জন্মে কোনো না কোনো ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিয়ে আসতো। আমি সবসময় বলতাম, নিজের শরীরে রক্ত নাই, আবার গেছো রক্ত দিতে? মীরা তখন হেসে বলল, আমার রক্ত নেগেটিভ খুব রেয়ার, কার কখন কাজে লাগে যায় বলা যায় তো না। আর সেই রেয়ার রক্তই মীরার নিজের বেঁচে থাকার জন্য প্রয়োজন। আমি তার স্বামী হয়েও তাকে রক্ত দিতে পারছি না। আমি অন্য হয়ে পরিচিত সবাইকে কোনো ফোন করতে লাগলাম, ফেসবুক গ্রুপে পোস্ট করলাম, এই বলে নিয়মিত নিষ্ঠুর পরিহাস যে মীরাকে আমি কাল রাতে একটা জঘন্য অপরাধের মতো স্টোররুমে আটকে রেখেছিলাম, আজ তাকে জন্য বাঁচানোর আকুতি নিয়ে আমাকে পুরো দুনিয়ার সামনে হাত পাততে হচ্ছে। এই মধ্যে আমার ফোনে মায়ের কল এলো। আমি রিসিভ করতে ওপাশ থেকে মায়ের বিরক্ত গলায়, হ্যাঁ
আবির, তুই নাকি হাসপাতালে গেছিস? ওই অলক্ষী মেয়ে কি সত্যি অ্যাক্সিডেন্ট করেছে, নাকি আমাদের ফাঁসানোর জন্য নতুন নাটক সাজিয়েছে? শোনো, বেশি টাকা পয়সা খরচ করিস না। নিজের দোষে ঘর থেকে পালিয়েছে, এখান ওনার চিকিৎসার জন্য আমাদের ঘটি বাটি বেচতে হবে নাকি? মায়ের প্রতিটি শব্দ যেন আমার কানে গলানো শিরার মতো লাগলো। যেই মা সারা জীবন নিজেকে ত্যাগী বলে দাবি করে এসেছেন, তার মনের ভেতরে এতখানি নিষ্ঠুরতা লুকিয়েছিল, নাকি আমিও অন্ধ ছিলাম? মায়ের এই রূপটা কোনোদিন দেখতে চাইনি। আমার কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিলাম। আজ প্রথমবার মায়ের ওপর আমার চরম ঘৃণা হলো। ভাগ্য ভালো ছিল, আমার এক বন্ধুর মাধ্যমে সঙ্গী ব্লাড ব্যাংকের এক ভলান্টিয়ারের সন্ধান পেলাম। সে এক ব্যাগ ও নেগেটিভ নিয়ে হাসপাতালে আইসিইউ এর সামনে এসে হাজির হলো। জমা দিয়ে যখন আইসিইউ এর ছোট ক্লাসের জানালাটা দিয়ে ভেতরে তাকালাম, আমার বুকটা কেঁপে কান্না চলে এলো। সাদা চাদরে ঢাকা মীরার শরীরটা, মাথায় ব্যান্ডেজ, মুখে অক্সিজেনের মাস্ক। কাল রাতেও যে মানুষটা ষষ্ঠীরা আমার সামনে দাঁড়িয়ে নিজের অধিকারের কথা বলেছিল, আজ সে কৃত্রিম বিশ্বাস নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই মলিন মুখের দিকে তাকিয়ে আমার কেবলই মনে হতে লাগলো, মীরা যদি এই গিল ভেঙে পালিয়ে না যেত, তবে হয়তো আজও সুস্থ থাকতো। আমি ওকে এই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। তাই তখনও আইসিইউর দরজা খুলে এক নার্স বের হয়ে এলেন। ওনার হাতে একটা প্লাস্টিকের ব্যাগ, যাতে মীরা সেই কুড়িল বিশ্ব রোড পাওয়া ভ্যানিটি ব্যাগ আর একটা রক্তের ভেজা ছোট ডায়েরি রয়েছে। নার্স বললেন, একটা পেশেন্টের জিনিসপত্র আপনি রাখুন। আমি কাঁপতে কাঁপতে ডায়েরিটা হাতে নিলাম। পাতাগুলো উল্টে আমার চোখ আটকে গেল। মীরা চেনা হাতের লেখায়। ডায়েরি শেষ পাতা স্পষ্ট। কাল রাতে স্টোর রুমে অন্ধকারে বসে ফোনের ঝাপসা আলোতে ও কিছু একটা লিখেছিল। সেখানে লেখা ছিল, আবির, আমি ভেবেছিলাম ভালোবাসার টানে এক মহাসমুদ্র পাড়ি দিয়ে তোমার কাছে এসেছি, কিন্তু আজ বুঝলাম আমি কোনো পরিবারে আসিনি, এসেছি একটা খাঁচায়। সেখানে শাশুড়ি অহংকার আর স্বামীর পুরুষত্ব টিকিয়ে রাখতে একটা বউকে প্রতিদিন মরতে হয়। তোমার মা ভাবেন আমি ওনার ছেলেকে কেড়ে নিতে এসেছি, আর তুমি ভাবো মাকে খুশি করাই তোমার একমাত্র ধর্ম। তোমাদের এই সংসারে আমি শুধু একটা দাসী ছাড়া আর কিছু হতে পারলাম না। আজ রাতে তুমি শুধু মাকে স্টোর রুমে লক করোনি, আমাকে স্টোর রুমে লক করোনি। আবির, তুমি আমাদের সম্পর্কটাকে চিরদিনের মতো লক করে দিয়েছো। যদি কালকে সকালটা আমি দেখতে পাই, তবে এই খাঁচা ভেঙে আমি এমন এক জায়গায় চলে যাব, যেখানে রাবিয়া বেগম, হুকুম আর আবির হাসানের কাপুরুষতা আমাকে ছুঁতে পারবে না। আমাদের সন্তানকে তোমার মায়ের ডিশ ছোঁয়ার কালচার থেকে দূরে রেখো। ডায়েরি লেখাগুলো ঝাপসা হয়ে আসছিল আমার চোখের পাতাতে। মীরা দিনাজপুর যাচ্ছিল না। মীরা আমাদের এই মায়া শহর, এই বিষাক্ত সংসার ছেড়ে চিরদিনের জন্য মুক্ত হতে যাচ্ছিল। হঠাৎ আইসিইউ এর ভেতরে একটা কক্ষ বিপ বিপ শব্দ শুনতে পেলাম। ভেতরের মনিটরের লাইটগুলো দ্রুত ওঠানামা করতে শুরু করলো। ডাক্তার আর নার্সরা তাড়াহুড়ো করে মীরার বেডের দিকে ছুটে গেলেন। আমার হাত থেকে মীরার ডায়েরি মেঝেতে পড়ে গেল। মীরা কি তবে সত্যি চলে যাচ্ছে? আমাকে ক্ষমা করার সুযোগটাও কি সে দেবে না? মনিটরে সেই সোজা হয়ে যাওয়া সবুজ ভ্যাকার কক্ষ শব্দটা আমার কান ফেঁসে সোজা কলিজায় গিয়ে আঘাত করলো। ডাক্তারের তাড়াহুড়ো, শক দেওয়ার মেশিন রেডি করা, চিৎকার, সবকিছু মিলে মুহূর্তের মধ্যে আইসিইউ এর ভেতরটা এক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। আমি কাছের ওপাশ থেকে দুই হাত নিজের মুখ চেপে ধরলাম। চোখ দিয়ে জল নয়, যেন তপ্ত আগুন ঝরছিল। চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, মীরা, তুমি এভাবে যেতে পারো না। অবহেলা আর অত্যাচার ছাড়া তো এই সংসারে তোমাকে কিছুই দেয়নি। একটাবার চোখ খোলো, শুধু একটাবার আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ দাও। কিন্তু ভেতরে তখন মীরার নিথর শরীরটা যান্ত্রিক ধাক্কায় কেঁপে কেঁপে উঠছে। একজন নার্স এসে দ্রুত জানালার পর্দাটা টেনে নিলেন। আমার চোখের সামনে শেষ আলোটুকু যেন
মুছে গেল। আমি হাসপাতালে ওই নোংরা মেঝেতেই হাঁটু গেড়ে বসে পড়লাম, শুধু দৃষ্টিতে তাকিয়ে রইলাম মীরা সেই ডায়েরিটার দিকে, যার রক্তে আর আমার চোখের পানিতে ভিজে একাকার হয়ে গেছে। ঠিক তখনই আমার কাঁধে কেউ একজন হাত রাখলো, তাকিয়ে দেখি আমার বাল্যবন্ধু সজল, সাথে এক ঝাঁক বয়সী ভদ্রলোক আর ভদ্রমহিলা। ওনাদের চোখের নিচে কালচে দাগ, চেহারায় গরম অত্যকণ্ঠ। সজল ফিসফিস করে বলল, আবির আঙ্কেল আন্টিকে আমি খবর দিয়েছিলাম, ওনারা এইমাত্র দিনাজপুর থেকে এসে পৌঁছালেন। মীরা বাবা মা ওনাদের দেখা মাত্রই আমার বুকের ভেতরটা ভয়ে শুকিয়ে গেল। এই মুখ দুটোকে আমি কিভাবে দেখাবো, কি জবাব দেব ওনাদের? আমি তো ওনাদের কলিজার টুকরোকে রাজরানী করে রাখার কথা দিয়ে ঢাকায় নিয়ে এসেছিলাম। আজ ওনারা যদি জিজ্ঞেস করেন আমার মীরা হাসপাতালে আইসিইউতে কেন, আমি কি বলবো যে মায়ের মন রাখতে গিয়ে আমি ওনাকে কাল রাতে পশুর মতো স্টোররুমে আটকে রেখেছিলাম। মীরার বাবা আমার সামনে এসে দাঁড়ালেন। ওনার চুলে পাক ধরেছে, পরনের পাঞ্জাবিটা জানিয়ের ক্লান্তিতে কুঁচকে আছে। উনি আমার হাত দুটো চেপে ধরে কাঁপো কাঁপো গলায় বললেন, বাবা আবির, আমার মনিটা ভালো আছে তো? সজলের ফোন পেয়ে আমাদের বুকটা ফেটে যাচ্ছিল। ও তো কোনোদিন আমাদের কিছু জানায়নি বাবা, সব সময় ফোনে বলতো আবির আমাকে খুব ভালোবাসে বাবা। শাশুড়ি মা একটু কড়া মেজাজে হলেও মানুষ খারাপ না। আমার মেয়েটা কেমন আছে বাবা? ওনার প্রতিটি কথা যেন আমার বুকে তপ্ত তীরের মতো বিঁধছিল। মীরা এত কষ্টের পরও সে তার বাপের বাড়িতে আমাদের সংসারে কোনো বদনাম হতে দেয়নি। নিজের সবটুকু কষ্ট চেপে রেখে শুধু আমাদের সম্মান বাঁচিয়ে গেছে। আর আমি শুধু মায়ের অন্ধ ভক্ত হয়ে ওর ওপর মানসিক আর শারীরিক নির্যাতন চালাতাম। আমি ওনাদের পায়ের কাছে বসে অঝরে কাঁদতে লাগলাম। কোনো কথা আমার মুখ থেকে ছিল না। মীরা মা আইসিইউর দরজার সামনে গিয়ে ঢুকরে কেঁপে উঠলেন। ঠিক তখনই আইসিইউর দরজা খুলে মূল ডাক্তার সাহেব বের হয়ে এলেন। ওনার কপালে জমে থাকা ঘাম উনি হাত দিয়ে মুছলেন। আমরা সবাই ওনাকে ঘিরে ধরলাম। ডাক্তার সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে বললেন, আবির মীরাকে বলে সত্যি কিছু একটা আছে। ও নেগেটিভ রক্তটা ঠিক সময়ে পুশ করার ওনার বডি রেসপন্স করছে, হার্টবিট আবার ফিরে এসেছে। তবে ডাক্তার থামতেই মীরার বাবা বললেন, তবে কি মীরার বাবু পেমেন্ট আপাতত কোমার অবস্থায় চলে গেছেন। মাথায় যে কষ্টটা এসেছিল সেটার জন্য একটা মেজর সার্জারি লাগবে। আর এই মুহূর্তে ওনার বাচ্চার টাচ 50-50। আপনার দোয়া করুন। আর হ্যাঁ, ওনার কেবিনের খরচ আর অপারেশনের জন্য প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার প্রয়োজন হবে। দ্রুত কাউন্টারে টাকাটা জমা দেওয়ার ব্যবস্থা করুন। টাকার কথা শুনেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার ব্যাংকে জমানো আছে মাত্র 1030 টাকা। বাকি টাকা এই মুহূর্তে আমি কোথায় পাবো? হঠাৎ আমার ফোনের স্ক্রিনটা আবার জ্বলে উঠল। মায়ের নাম ভেসে আসছে। আমি ফোনটাকে কানে নিতেই ওপাশ থেকে মায়ের সেই একই হিসফিস গলা, কি রে আবির, ওই আপদটা মরলো নাকি বাঁচলো? শোন, বাসায় মেহমানরা এখনো বসে আছে, তুই বাজারে গেলি না, রান্না বান্নার কোনো খোঁজ নেই। ওই মেয়ের জন্য নিজের মা আর আত্মীয়দের এভাবে অপমান করছিস তুই? তাড়াতাড়ি বাসায় আয়। মায়ের এই চরম অপমানিকতা আজ আমার ভেতরে পুরুষ মানুষটাকে পুরোপুরি জাগিয়ে তুললো। এতদিনে জমে থাকা অধমো এক সেকেন্ডের কেটে গেল। আমি তাতে তার চেয়ে শান্ত, কি কঠিন গলায় বললাম, মা তোমার মেহমানদের বলো হোটেল থেকে খাবার আনিয়ে নিতে। আর শোনো, আজ থেকে তোমার এই একমাত্র ছেলেও তোমার জন্য মরে গেছে। আমি আর ওই বাসায় ফিরছি না। কি বললি তুই? ওপাশ থেকে মা চিৎকার করে উঠলেন। আমি আর কোনো কথা না শুনে ফোনটা চিরদিনের মতো বন্ধ করে দিলাম। পকেট থেকে একটা এটিএম কার্ডটা বের করে সজলের হাতে দিয়ে বললাম, দোস্ত, এটাতে 30,000 টাকা আছে, তুই কাউন্টারে দে। বাকি টাকার জন্য আমি আমাদের মিরপুরে ফ্ল্যাটটা বিক্রি করে না হলে বন্দুক দেব। মীরাকে আমার বাঁচাতে হবে। মীরার বাবা তখন আমার
পিঠে হাত রাখলেন। ওনার চোখে পানি, কিন্তু সেই পানিতে কোনো রাগ ছিল না, ছিল এক অদ্ভুত করুণ। উনি বললেন, টাকা নিয়ে চিন্তা করো না বাবা, জমি বিক্রি করার জন্য দিনাজপুরের লোক ঠিক করে এসেছি। আমার মনি বেঁচে ফিরলে সব হবে। ওনার এই উদারতা আমাকে আরো বেশি অপরাধী বানিয়ে দিল। বিকেলের দিকে মীরাকে আইসিইউতে ওটি এর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। স্ট্রেচারে শুয়ে থাকা মীরার ফ্যাকাশে হাতটা আমি আলতো করে নিজের হাতের মুঠোয় নিলাম। ওর হাতটা আঙ্গুল যেন সামান্য নড়ে উঠল। মনে হলো যেন অবিস্তৃত অবহেলা থেকে মুক্তি পেয়ে অবাধ্য স্বামীর শেষ অনুরোধটুকু টের পেয়েছিল। ওটির লাল বাতিটা জ্বলে উঠল। আমরা সবাই বাইরে অপেক্ষা করতে লাগলাম। মীরা কি পারবে এই মৃত্যুর সুড়ঙ্গ পার হতে, আবার আমার জীবনে ফিরতে আসতে, নাকি এই মায়ার আড়াল থেকে সে চিরতরে হারিয়ে যাবে? ওটির দরজা ওর জ্বলতে থাকা লাল বাতিটার দিকে আমি তাকিয়ে আছি। চোখের পলক ফেলতেই ভয় হচ্ছে, যদি এই বাতিটা নিভে যাওয়ার সাথে সাথে আমার জীবনে সব আলো নিভে যায়। হাসপাতালে করিডোরের দেওয়াল, ঘড়িটার টিকটিক শব্দ যেন এক একটা হাতুড়ির মতো আমার বুকে এসে পড়ছিল। একটা সেকেন্ড যেন একটা বছরের সমান কাটছে। আমার পাশে মীরা মা জায়নামাজ বিছিয়ে সূরা পড়ছেন। ওনার চোখের পানিতে কাপড়ের আঁচলটা ভিজে সিদ্ধ। আর মীরার বাবা করিডোরে কোণে দেওয়ালে মাথা ঠুকিয়ে শূন্য চোখে চেয়ে আছেন। যে মানুষটা নিজের সবটুকু সম্বল বাজি রেখে মেয়ের জীবনে ভিক্ষা চাচ্ছেন, ওনার সামনে গিয়ে দাঁড়ানোর মতো মুখ আমার নেই। আমি ওনার থেকে বেশি খানিকটা দূরে একটা পিলারের আড়ালে অন্ধকারের মধ্যে বসে রইলাম। সবচেয়ে বড় অপরাধী আর কাপুরুষ মনে হচ্ছিল। ঘন্টা দেড়েক পর ওটি এর দরজা হঠাৎ খুলে গেল। একজন অ্যাসিস্ট্যান্ট ডাক্তার দ্রুত পায়ে বের হয়ে ড্যান্ট ফ্যাক্টরি ছুটলেন। আমি ওনার পিছু পিছু গিয়ে কাপা গলায় জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব, মীরার অপারেশন ঠিকঠাক হচ্ছে তো? উনি না থেমেই তাড়াহুড়ো করে বললেন, প্রচুর ব্লিডিং হচ্ছে, আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। আইসিইউ থেকে আরো এক ব্যাগ ও নেগেটিভ রক্ত টিরের ভেতরে পাঠান দ্রুত। আমার পুরো শরীর আবার জমে বরফ হয়ে গেল। রক্তের ব্যবস্থা তো সজল আগেই করে রেখেছিল, কিন্তু ভেতরে যে কি হচ্ছে তা কেউ পরিষ্কার করে বলছে না। মাথার ভেতরটা ভোজক করতে লাগলো। যদি মীরা আমাকে আর একটা সুযোগ না দিয়ে চলে যায়, আমি কার মুখ দেখে বাঁচবো? আমাদের ওই নিষ্পাপ ছোট ছেলেটা যে এখন মিরপুরের বাসায় মায়ের কাছে আছে, তাকে আমি কি জবাব দেব? ঠিক তখনই হাসপাতালের করিডোরে একটা পরিচিত চটির খট খট শব্দ শোনা গেল। আমি তাকিয়ে চমকে উঠলাম। মা আসছেন। রাবিয়া বেগম হতদস্ত হয়ে ওটির করিডোরে এসে দাঁড়ালেন। ওনার সাথে মেজো খালার ছেলেরও এসেছে। মাকে এখানে দেখে আমার বুকের ভেতরটা এক অদ্ভুত আশ্রয় মোচড় দিয়ে উঠল। ফোন বন্ধ করে দিয়েছিলাম বলে কি মা এখানে রাগ দেখাতে এসেছেন? মীরার বাবা মা ও মায়ের দিকে তাকালেন। ওনাদের চোখ একরাশ বিস্ময় আর কষ্ট। মা আমার সামনে এসে কোমরে হাত দিয়ে নিখুঁত গলায় বললেন, ফোন বন্ধ কেন? এখানে এসে বসে আছিস আর তোর শ্বশুর শাশুড়ি দেখে হাজির বলেই নাটকটা কত এগোলো। এই উটকো মেয়ের জন্য তুই নাকি নিজের মাকে ত্যাগ করছিস, বাড়ি বিক্রি করবি? কোন সাহসে তুই ওই বাড়ির ওপর অধিকার দেখাস? ওটা আমার স্বামীর বাড়ি। করিডোরে শান্ত পরিবেশে মায়ের এই বিশ্বাস কণ্ঠস্বর যেন তপ্ত নীরের মতো বিধল। মীরাও জানায় নামাজ থেকে উঠে দাঁড়ালেন। ওনার ফসা মুখটা অপমানে লাল হয়ে গেছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। এতদিনের জমে থাকা সমস্ত শ্রদ্ধা, সম্মত অন্ধ মোহ মুহূর্তে চুরমার হয়ে গেল। আমি মায়ের ঠিক সামনে গিয়ে ওনার চোখের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলাম, চুপ করো মা, খোদার ওয়াদে এবার একটু চুপ করো। আমার চিৎকারে পুরো করিডোরের মানুষ আমাদের দিকে তাকালো। মা চমকে উঠলেন। ওনার চোখ দুটো রাগে বড় বড় হয়ে গেল। কি বললি তুই? মায়ের মুখে মুখে তর্ক করছিস? এই শিক্ষা দিয়েছি তোকে? তুমি আমাকে কোনো শিক্ষা দাওনি মা। আমার গলা কাঁপছিল, কিন্তু তা ছিল প্রচন্ড জেদে ভরা। তুমি শুধু আমাকে একটা স্বার্থপর কাপুরুষ রোবট বানিয়েছে, যে নিজের চোখের সামনে নিজের বউয়ের ওপর হওয়া
অন্যায় দেখতে পাইনি। কাল রাতে ওই অন্ধকার গেস্ট রুমে মীরাকে আমি একা আটকে রেখেছি মা। আমার পুরুষত্বতার বিবেকেও আটকে রেখেছিলাম। আজ যদি মীরার কিছু হয়ে যায় তবে পুলিশের কাছে গিয়ে সবার আগে আমি নিজের নামে কেস দেব, আর দ্বিতীয় নামটা হবে তোমার। রাবেয়া বেগম শাশুড়ি হয়ে পুত্রবধূকে আত্মহত্যার মুখে দেওয়ার অপরাধে আমাদের দুজনকে পুলিশ ধরে নিয়ে যাবে। পুলিশ আর কেস শব্দটা শুনতে মায়ের মুখের অহংকারের রং এক সেকেন্ড ফ্যাকাশে হয়ে গেল। মেজো খালার ও ছেলেরও মায়ের হাত ধরে ফিসফিস করে বলল, খালাম্মা চলেন এখান থেকে। আবির ভাই এখন মাথায় ঠিক নাই, ঝামেলা বাড়াবে। মা আর এক মুহূর্ত দাঁড়ালেন না। অপমানে আর ভয়ে গজগজ করতে করতে করিডোর ছেড়ে চলে গেলেন। মা চলে যাওয়ার পর আমি মীরার বাবা মায়ের সামনে গিয়ে টপ করে হাঁটু গেড়ে বসে পড়লাম। ওনাদের পা দুটো জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠলাম। বাবা মা, আমাকে জুতা দিয়ে মারুন, পুলিশে দিন। মীরার এই অবস্থার জন্য আমি দায়ী। আমি ওনাকে কাল রাতে স্টোররুমে আটকে রেখেছিলাম। আমি মানুষ না বাবা, আমি পশু। করিডোরের বাতাসে আমার কান্নার আওয়াজ ভারী হয়ে উঠল। মীরার বাবা আমার পিঠে হাত রাখলেন না, কিন্তু ওনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। উনি শুধু বললেন, সব ওপরওয়ালার ইচ্ছা বাবা। আমার মনি যদি ফিরে আসে তবেই তুমি ক্ষমা পাবে, আর যদি সে চলে যায় তবে দুনিয়ার কোনো আদালত তোমাকে শাস্তি দিতে পারবে না। ঠিক তখনই উটির উপরের লাল বাতিটা ধপ করে নিভে গেল। ভারী দরজাটা খুলে মূল সার্জন বের হয়ে এলেন। ওনার অপারেশনের রক্তের দাগ। আমরা সবাই বুক ভরা আতঙ্ক আর আশা নিয়ে ওনার দিকে ছুটে গেলাম। ডাক্তার সাহেব ওনার চশমাটা খুলে আমার দিকে তাকালেন। ওনার মুখাবয় অত্যন্ত গভীর। আর ডাক্তার সাহেব, মীরা। আমার কণ্ঠস্বর বুঝে আসছিল। ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অপারেশন সাকসেসফুল হয়েছে। মাথার ক্লটটা আমরা বের করতে পেরেছি, তবে পেশেন্টের ব্রেন মারাত্মক ট্রমার মধ্যে গেছে। উনি এখন জ্ঞান ফিরে পেলে কাউকে চিনতে পারবেন কি না, কিংবা ওনার স্মৃতিশক্তি ঠিক থাকবে কি না, তাই এই মুহূর্তে বলা অসম্ভব। আমরা ওনাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নিচ্ছি। আগামী 24 ঘন্টার ওনার খুবই ক্রুশিয়াল। আমার বুকের ভেতরটা যেন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। মীরা বাঁচবে, কিন্তু সে কি আর কোনোদিন আমাকে চিনতে পারবে নাকি? আমার দেওয়া এই গভীর ক্ষত তার মন থেকে আমার অস্তিত্বটাকে চিরস্তরে মুছে দিছে। ডাক্তারের শেষ কথাগুলো শোনার পর থেকে আমার মাথার ভেতরটা কেমন যেন অসাড় হয়ে গেল। মীরা বাঁচবে, অথচ সে হয়তো কাউকে চিনতে পারবে না। এর চেয়ে বড় শাস্তি একজন অপরাধী স্বামীর জন্য আর কি হতে পারে? যে চোখের দিকে তাকিয়ে আমি কোনোদিন ওর মনের ভাষা পড়ার চেষ্টা করিনি, সেই চোখ দুটো যদি এখন আমার দিকে এক অচেনা শূন্য দৃষ্টিতে তাকায়, আমি কিভাবে তা সহ্য করব? পোস্ট অপারেটিভ ওয়ার্ডের বাইরে একটা কাচের দেওয়াল। ওপাশে মীরা শুয়ে আছে। মাথার ব্যান্ডেজটা আরো বড় করা হয়েছে। হাত পায়ে জড়িয়ে আছে অসংখ্য নল। ওর এই নিষ্ঠুর শরীর থাকতে থাকে কখন যে রাত হয়ে সকালের আলো হাসপাতালের করিডোরে এসে পড়েছে, আমি টের পাইনি। এই 24 ঘন্টা যেন আমার জীবনের 24টা যুগের মতো কেটেছে। মীরার মা সারা রাত না ঘুমিয়ে আল্লাহর দরবারে হাত তুলে কেঁদেছেন, আর মীরার বাবা করিডোরের এক কোণে বসে তসবিহ জপছেন। ওনাদের এই নিঃশ্বাস কান্না আমার বুকের ভেতর তপ্ত নিঃশ্বাসের মতো বিঁধছিল। সকাল 10টার দিকে সজল হঠাৎ আমার ছেলেকে আয়ানকে কোলে নিয়ে করিডোরে এসে হাজির হলো। আর 2.5 বছরের আয়ানের পরনে একটা মলিন ফতুয়া, চোখ দুটো ফোলা। অসম্ভব মায়ের জন্য সারা রাত কেটেছে। আমাকে দেখা মাত্রই আয়ান সজলের কোলে থেকে নামার জন্য ছটফট করে উঠল। বাবা, আম্মু কই? আম্মুর কাছে যাব। আয়ানের কণ্ঠস্বর শুনে মীরার মা আর নিজেকে ধরে রাখতে পারল না। উনি ছুটে এসে নাতিকে বুক জড়িয়ে ধরে ডুকরে কেঁদে দিলেন। আয়ান ওনার চোখের পানি মুছে দিয়ে অবুঝ গলায় বলল, নানু ভাই, আম্মু ঘুমিয়ে আছে। আম্মু কবে না আমায় আপনার এই বাচ্চা সরলটাকে প্রশ্ন করিডোরের বাতাসকে আরো ভারী করে তুলল। আমি নিজের কান্না লুকাতে দেওয়াল মুখ ঠেকালাম। যে মীরা এই
বাচ্চার একটা সামান্য হাসিতে পুরো ঘর মাথায় তুলতো। সে আজ এক কৃত্রিম ঘুমের রাজ্য তলিয়ে আছে। ঠিক তখনই ওয়ার্ডের ভেতর থেকে একজন রাজদূত বের হয়ে এলেন। ওনার মুখে এক চিলতে স্তর আলো। উনি আমার দিকে তাকিয়ে বললেন, মেয়ে আবির, পেশেন্টের জ্ঞান ফিরেছে, উনি হাত পা নাড়াচড়া করছেন, আপনারা একজন ভিতরে আসতে পারেন, তবে কোনো হইচই করবেন না। কথাটা শোনা মাত্রই আমার বুকের ভেতর আনন্দের একটা জোয়ার বয়ে গেল, কিন্তু পরক্ষণে ডাক্তারের সেই আশঙ্কার কথা মনে পড়ে পা দুটো ভারী হয়ে এলো। মীরার বাবা আমার পিঠে হাত রেখে বললেন, যাও বাবা আবির, তুমি আগে যাও, আমার বিশ্বাস মনি আমার সবাইকে চিনতে পারবে। আমি কাঁপতে কাঁপতে ওনার পায়ে হাত দিয়ে সালাম করলাম। তারপর ধীর পায়ে পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ভেতরে ঢুকলাম। ভেতরে শুধু যন্ত্রপাতির মৃত্যু শব্দ। আমি মীরার বেডের পাশে গিয়ে দাঁড়ালাম। ওর ফ্যাকাশে ঠোঁট দুটো সামনে কাঁপছে, ঠোঁটের পাতাও দুটো ভারী হয়ে কাঁপতে কাঁপতে এক সময় ধীরে ধীরে খুলে গেল। মীরা আমার গলা দিয়ে কোনো স্পষ্ট আওয়াজ বের হলো না, শুধু চোখের পানি টপ টপ করে ওর অবশ হাতের ওপর গিয়ে পড়লো। মীরা ওর ক্লান্ত নিঃশ্বাসের চোখ দুটো সামান্য ঘুরিয়ে আমার দিকে তাকালো। সেই চোখে কেন কোনো চাউনি ছিল না, এক অদ্ভুত নিস্তব্ধ আর শূন্য দৃষ্টি। সে যেন এক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমি ওর হাতটা নিজের দুই হাতের মুঠোয় নিয়ে ব্যাকুল হয়ে বললাম, মীরা, আমি আবির, তোমার আবির, তুমি আমাকে চিনতে পারছো না? এই দেখো আমার আয়ান বাইরে দাঁড়িয়ে আছে। মীরা, এক কিছু না বলো প্লিজ। মীরা কোনো কথা না বললো না। ওর কপালটা কুঁচকে গেল, যেন মাথায় প্রচন্ড চাপ পড়ছে। ধীরে ধীরে ওর হাতটা আমার হাতের মুঠো থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো। ওর সেই দুর্বল চেষ্টার মাঝে কোনো রাগ ছিল না, ছিল এক অশ্রম উদাসীনতা, যেন এই আবির হাসান নামে মানুষটাকে ওর জীবনে কোনো দিনই ছিল না। ঠিক তখনই বাইরে থেকে আসা আয়ানের কান্নার আওয়াজ শুনতে পেল। বাচ্চার গলায় আওয়াজটা কানে যেতেই মীরা চোখের মনি দুটো কেঁপে উঠলো। ও জানালার ওপাশে তাকানোর চেষ্টা করলো এবং ওর ফ্যাকাশে ঠোঁট গলে খুব স্পষ্ট একটা শব্দ বের হলো, আয়ান। মীরা হয়তো সবকিছু ভুলে যাবে, তবে নিজের সন্তানকে ভুলবে না। কিন্তু আমার দিকে যখন সে আবার তাকালো, ওনার চোখ দুটো আবার বরফের মতো ঠান্ডা আর অচেনা হয়ে গেল। ও যেন আমার অস্তিত্বটাকে নিজের মনে থেকে মুছে ফেলছে নাকি। এটা কোনো স্মৃতিশক্তি হারানো নয়, বরং আমার ওপর হওয়া তীক্ষ্ণ অভিমান আর ঘৃণার এক নীরব প্রতিশোধ। সে কি সত্যি আমাকে ভুলে গেছে, নাকি চেনার অভিনয়টাই চিনড়ে দিয়েছে?